পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে পার্ট 8। 2021 সালের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে এটা। এই জন্যই পূর্ণমান 50 নাম্বারের টোটাল প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাবো, তারপর আমি প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর দেখাবো। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। চলো, দেখেছো নিশ্চয়ই 50 মার্কের যেহেতু প্রশ্ন, ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নগুলো দেখিয়ে দিই। এখানে একের দাগে দেখো 1 × 9 দেওয়া হয়েছে। আমরা টোটাল 9টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখে নাও 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6 দেখতে পাচ্ছ। এবার দেওয়া হয়েছে 1.7, 1.8, 1.9। এই হচ্ছে টোটাল তোমাদের 9টি প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগের। 2-এর দাগে দেখো নিচের বাক্য বলেছে, এখানে 3টি দেওয়া হয়েছে, 2.1, 2.2 এবং 2.3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 3-এর দাগে দেখো এখানেও 3টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। 4-এর দাগে দেখো এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এখানেও 1 মার্ক করে। 5-এর দাগে দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তরিত বলা হয়েছে, এগুলোও সব 1 মার্ক করে। টোটাল প্রশ্ন 5.1, 5.2, 5.3, টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 6-এর দাগে দেখো 2 মার্ক করে 2 মার্ক করে দেওয়া হয়েছে, 2 × 7 = 14। এখানে টোটাল 7টি প্রশ্ন আছে। দেখো 6.1, 6.2, 6.3, 6.4, 6.5 এবং 6.6, 6.7 টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ 2 মার্ক করে। এবং শেষে দেখো 7-এর দাগে যেটা দেওয়া হয়েছে, নিচের প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, 5 মার্ক করে আছে, 3টি প্রশ্ন করতে বলা হয়েছে, 7.1, 7.2 এবং 7.3। আর এখানে যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা অথবা এটা পার্থক্য দেওয়া হয়। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্নপত্র। 50 মার্কে যেহেতু প্রশ্ন, তার উত্তরগুলো করতে হবে এবং সময় একটু লাগবে। ভিডিওটা একটু বড় হবে, মন দিয়ে করে প্রথম থেকেই দেখবে। চলো আমরা শুরু করে যাই, উত্তরগুলো দেখে নেই। ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 10 লাইফ সায়েন্স জীবন সায়েন্স কম্বাইন্ড, ফুল মার্কস 50। এটা আমি জাস্ট লিখলাম, ওটা লেখা দরকার নেই। প্রথম যে কোশ্চেন আছে দেখে নিই, কী বলছে দেখে নিই। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এটা খেয়াল রাখবে, ক্রমিক সংখ্যা সহ লিখতে হবে। কীরকম লিখবে সেটা আমি বলে দেবো। 1.1 উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। ক অক্সিন, খ জিব্বেরেলিন, গ সাইটোকাইনিন, ঘ NAA। উত্তরটা তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে। দাগ নম্বর দিয়ে 1-এর দাগের 1.1 দাগ নিয়ে পুরো বাক্যটা লিখতে হবে। পুরো সংখ্যাটা বলছে, পুরো বাক্যটা সম্পর্ক লিখতে বলেছে। তাহলে উদ্ভিদের উত্তর কীভাবে লিখবে না, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হলো খ জিব্বেরেলিন। উত্তরটা এইভাবে লিখবে, 1-এর দাগের 1.1 লিখে এইভাবে লিখবে, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হলো খ জিব্বেরেলিন। এখানে যেহেতু একটু কম সময় আছে তার জন্য আমি প্রথমটা বলে দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে শুধু উত্তরটা বলে দেবো। কিন্তু তুমি যখন খাতায় লিখবে পুরো বাক্যটি কমপ্লিট করে লিখবে। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন কী বলছে দেখে নাও। বলছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। কতে যারা বলেছে দেখো, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া। খতে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। গতে চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া। ঘতে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন। এবার তোমরা উত্তরটা তাহলে কী লিখবে না, উত্তরটা অবশ্যই লিখতে হবে তোমাকে। উত্তরটা কী লিখবে না, উত্তরটা হবে খ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। কিন্তু পর বক্তব্যটা এইভাবে লিখতে হবে যে বক্তব্যগুলির থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হলো খ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। ঠিক আছে, পরে প্রশ্ন দেখে নাও। নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করতে বলেছে। কতে STH থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। ACTH স্ত্রীদেহে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা। FSH রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। ADH বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। এর উত্তরটা কী হবে? উত্তরটা হবে ঘ ADH বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। বুঝতে পেরেছ? উত্তরটা হবে ঘ ADH বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তাহলে এই উত্তরটা তুমি খাতায় করে লিখবে কিন্তু এইভাবে 1.3 যে জোড়াটি সঠিক তা হলো ঘ ADH বৃক্ক নালিকার জলের পুনঃশোষণ ঘটানো। পরে প্রশ্ন, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। 10 জোড়া, 12 জোড়া, 21 জোড়া, 31 জোড়া। উত্তরটা হবে খ 12 জোড়া।
তাহলে উত্তরটা পুরোটা এইভাবে লিখবে, মানবদেহের করোটিড স্নায়ুর সংখ্যা হলো খ 12 জোড়া। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে পুরো বাক্যে লিখতে হবে। পরে প্রশ্ন বলেছে দেখো, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। মিষ্টি আলু, কচুরিপানা, আদা, পাথরকুচি। উত্তরটা হবে ঘ পাথরকুচি। পুরোটা লিখবে, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো ঘ পাথরকুচি। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন 1.6, সংক্রায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। কতে মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে। খতে মটর গাছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম। গতে মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। আর ঘতে মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়। তাহলে পুরো উত্তরটা কীভাবে লিখবে, সংক্রায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি হলো গ। উত্তরটা হবে গ, মটর ফুল স্বপরাগযোগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনাটা কম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চন, নিচের যে জোড়াটি সঠিক নয়, এখানে সঠিক নয় বলেছে, তা নির্বাচন করো। কতে ইস্ট কোরাকদম, মস রেণু উৎপাদন, প্লাস মিডিয়াম পুনরুৎপাদন, অ্যামিবা দ্বিবিভাজন। তাহলে এখানে নিচে যেগুলো সঠিক নয় সেটা হলো গ। উত্তরটা লিখবে এইভাবে, নিচে যেগুলো সঠিক নয় সেটা হলো গ প্লাস মিডিয়াম পুনরুৎপাদন। গয়ের দাগে প্লাস মিডিয়াম পুনরুৎপাদন। পরে প্রশ্ন 1.8, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এই চারটে দেওয়া আছে। উত্তরটা হবে খ, বড় হাতের বি বি, ছোট হাতের আর আর ও বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতে আর, ছোট হাতের আর। তাহলে 1.8 উত্তরটা কী হবে না, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা হলো খ, এইটা খ দাগের এইটা। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন দেখে নাও, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। 0%, 25%, 50%, 100%। তাহলে উত্তরটা এইভাবে লিখবে, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা হচ্ছে ক 0%। ঠিক আছে, উত্তরটা হবে ক 0%। এই ছিল টোটাল একের দাগে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর। এবার চলে যায় দুয়ের দাগ। কি বলেছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। প্রথম কোশ্চেন 2.1, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। উত্তরটা কি লিখবে না, ডাবের জলে সাইটোকাইনিন, ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। পরে প্রশ্ন 2.2, পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে। উত্তরটা কি লিখবে না, পায়রায় একটি ডানায় 23টি রেমিজেস নামক পালক থাকে। পরে প্রশ্ন, RNA থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে না, RNA-তে থাইমিনের পরিবর্তে নিউরোসিল থাকে। এখানে লিখবে নিউরোসিল থাকে। তার 2 থেকে টোটাল 3টে প্রশ্ন ছিল, এগুলো কমপ্লিট করে ফেললাম। এবার 3 থেকে বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দেখো, অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা একেবারে মিথ্যে। অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয় না, এটা হচ্ছে, তাহলে কিন্তু এখানে যদি প্রয়োজন হয় বলেছে এটা হবে মিথ্যা। উত্তরটা লিখবে মিথ্যা। 3.2 বলেছে সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। তো উত্তরটা কি হবে, অবশ্যই এটা মিথ্যা। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় না, এটা হচ্ছে মিথ্যা। উত্তরটা হবে মিথ্যা। পরে প্রশ্ন, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। উত্তরটা কি হবে, অবশ্যই সত্য। 3 দাগের কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়। উত্তরটা হবে কি সত্য। তাহলে আমাদের 3 দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাব 4 দাগের প্রশ্ন। কি বলেছে দেখে নিই। বলেছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ করে সঠিক জোড়াটি পুনরায় লেখো। এ স্তম্ভে দেখো অন্ধবিন্দু, 4 ক্রসিং ওভার, গ্রাফটিং, এটা হচ্ছে মাইটোসিস, স্টক অ্যান্ড সিয়ন, রেটিনা, অপটিক স্নায়ু সংযোগস্থল আর মিওসিস। তাহলে উত্তরটা তোমরা দেখো, উত্তরটা এইভাবে সুন্দর করে করবে। প্রথমে হচ্ছে 4.1 অন্ধবিন্দু। অন্ধবিন্দুর কোনটা? অন্ধবিন্দু হচ্ছে সি, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। অন্ধবিন্দুটা কোনটা না সি, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। ক্রসিং ওভার, এটা কি উত্তরটা কী হবে? ডি, মিওসিস। উত্তরটা হবে ক্রসিং ওভার হচ্ছে ডি, মিওসিস। আর 4.3 গ্রাফটিং। গ্রাফটিং কোনটা? উত্তরটা হবে বি, স্টক এবং সিয়ন। স্টক এবং সিয়ন। তাহলে 4 দাগের উত্তরটা তোমরা এইভাবে মানে সমতা বিধান করবে এবং যখন খাতায় করে লিখবে সোজা করে লিখবে যে অন্ধবিন্দু 4.1 সঙ্গে এই সোজা লিখবে সি, রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থল। ক্রসিং ওভারে সোজা লিখবে ডি, মিওসিস। আর 4.3 গ্রাফটিংটা লিখবে সোজা স্টক এবং সিয়ন। আশা করি বুঝতে পেরেছ 4 দাগের প্রশ্নের উত্তর।
ওকে, এবার 5 প্রশ্ন কি বলেছে দেখে নেই। একটি শব্দে বা একটি বাক্যে উত্তরিত বলেছে। প্রথম কোশ্চেন 5.1-এর মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তর দেখো, এইটুকু লিখলেই হবে। বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রয়োজনের সমক্ষমতা লাভ করে। তাহলে 5.1-এর উত্তরে তুমি এইটুকু লিখলেই হবে। একটি শব্দ বা একটি বাক্যে উত্তরিত বলেছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। পরে প্রশ্নে বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। উত্তরটা হবে এখানে বিসদৃশ শব্দটি হচ্ছে গিনিপিগের মসৃণ লোম। গিনিপিগের মসৃণ লোম, এটা হচ্ছে বিসদৃশ শব্দ। পরে প্রশ্ন বলেছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল, এবার এখানে ড্যাশ, এখানে বলছে রেণু মাতৃকোষ। উত্তরটা কি হবে? উত্তরটা এইভাবে লিখবে, মাইটোসিস ভ্রূণমূল, এখানে হবে মিওসিস। মিওসিস রেণু মাতৃকোষ, এখানে হবে মিওসিস। আশা করি বুঝতে পেরেছ। 6 কি বলেছে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তরিত বলেছে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। কি কি আছে? নালীর উপস্থিতি ও অনুপস্থিতি আর ক্ষরিত পদার্থ। এর উত্তরটা দেখো, এইভাবে সুন্দর করে লিখবে। বৈশিষ্ট্য অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। নালীর উপস্থিতি ও অনুপস্থিতি, নালীর অনুপস্থিতি তাই অনাল গ্রন্থি, আর নালীর উপস্থিতি তাই সোনাল গ্রন্থি। আর ক্ষরিত পদার্থটা এখানে লিখবে, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো হরমোন, আর এখানে লিখবে বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো পাক গ্রন্থি, নিঃসৃত পাক রস, ধর্মগ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম প্রভৃতি। এই প্রশ্নের উত্তর সুন্দর করে তাহলে এইভাবে পার্থক্যটা নিরূপণ করবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো দেখে না যায় পরের প্রশ্ন কি বলেছে। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। দেখো, উত্তর এইভাবে করবে। প্রোফেজ দশায় যে যে পরিবর্তন ঘটে তা হলো 1, নিউক্লিয়াস থেকে জল বিভাজিত হওয়ার ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে। 2, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিড বিভক্ত হয়। 3, প্রোফেজ দশা অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রোমাটিডগুলি পিছিয়ে স্থল ও ছোট হয়। 4, এই দশার শেষে নিউক্লিয়াস ও নিউক্লিয় মেমব্রেনের অবলুপ্তি ঘটে। ঠিক আছে, এইভাবেই সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। 6.3 কি বলেছে, ট্রপিক চলন ও নাস্টিক চলনের 2টি পার্থক্য উল্লেখ করো। এটা বইতেই দেওয়া আছে, তোমরা সবই বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিখতে পারো। নাহলে আমি এখানে লিখেছি, দেখো ট্রপিক চলন আর নাস্টিক চলনের 2টি পার্থক্য। এখানে 3টি পার্থক্য আমি করে দিয়েছি। 1, ট্রপিক চলনের উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। আর নাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। এই প্রকার চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, আর এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। 3, ট্রপিক চলনের হরমোন বা অক্সিন দ্বারা প্রভাবিত হয়, আর এখানে নাস্টিক চলন হরমোন মানে অক্সিন দ্বারা প্রভাবিত হয় না। তাহলে 6.3 উত্তরটা তুমি সুন্দর করে এইভাবে লিখতে পারো, 3টে পয়েন্ট দিতে পারো, অথবা যেহেতু 2টি বলেছে 2টোও করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন 6.4, স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করতে বলেছে। দেখা, এর উত্তর এইভাবে লিখবে। সুবিধা, স্বপরাগযোগ পদ্ধতিতে পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না। আর অসুবিধা হচ্ছে স্বপরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয়। তাহলে বুঝতে পেরেছ 6.4 উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ। ব্যাস, এবার চলে আসছি 6.5 কি বলছে দেখো, এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, এর উত্তর এইভাবে করতে হবে। দেখো, মেন্ডেল জনিত জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বাকার বা বেঁটে মটর গাছের ইতর পরাগযোগ ঘটান। যদি বিশুদ্ধ লম্বা মটর গাছের অ্যালিল টিটি বড় হাতে টিটি এবং বিশুদ্ধ বেটে মটর গাছের অ্যালিল ছোট হাতে টিটি হয়, প্রথম অপত্য জনু F2 প্রথম অপত্য জনিতে উৎপন্ন সংকর লম্বা গাছগুলির মধ্যে স্বপরাগ যোগ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F2-তে 3:1 অনুপাতে লম্বা ও বেটে মটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেটে মটর গাছ উৎপন্ন হয়। দেখা যাচ্ছে দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনোটাইপিক অনুপাত 3:1 মানে 3টি লম্বা ও 1টি বেটে হলেও
জিনোটাইপিক অনুপাত যা জিন বিশ্লেষণে প্রাপ্ত 1:2:1 অর্থাৎ 25% বিশুদ্ধ লম্বা টিটি, 50% সংকর লম্বা বড় হাতের টি ছোটো হাতের টি ও 25% বিশুদ্ধ টেটে ছোটো হাতের টি মোটর গাছ হয়। তাহলে এইভাবে এই 6.5-এর উত্তরটা তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। পরে কোশ্চেন 6.6 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্যগুলো নিরূপণ করো। গ্যামেট উৎপাদন আর হচ্ছে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। দেখো উত্তরটা এইভাবে লিখবে, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্যগুলি হলো। এইভাবে লিখবে, একদিকে লিখবে বিষয়, একদিকে লিখবে অযৌন জনন, একদিকে লিখবে যৌন জনন। গ্যামেট উৎপাদন, এখানে লিখবে অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, এখানে যৌন জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন সৃষ্টি হয়। আর এটা মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর এখানে লিখবে এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। ওকে, চলে যাচ্ছি 6.7। কী বলছে দেখে নেই, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটা রেখাচিত্রের সাহায্যে দেখাও। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে, দেখো এই ছবিটা এঁকে দেওয়া হয়েছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে প্লান্টলেট সৃষ্টির একটা রেখাচিত্র দেখে নাও। এইভাবে সুন্দর করে তোমাদের বইতেই আছে, বই দেখে নিতে পারো। প্রথমে উদ্ভিদের পাতা, তারপরে কলা নমুনা, তারপর কর্ষণ মাধ্যমে কলা নমুনা নেওয়া হচ্ছে, তারপর ক্যালাস গঠন, তারপর হচ্ছে এমব্রিওয়েড গঠন, ঠিক আছে, তারপরে হচ্ছে প্লান্টলেট গঠন। এইভাবে পরপর করে সুন্দর করে ছবিটা আঁকতে হবে তোমাকে। আশা করি বুঝতে পেরেছো, এটা তোমাদের বইতে আছে, বই থেকে দেখে নিতে পারো বা এইখান থেকে দেখেও তুমি উত্তর করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস, এই হয়ে গেল এটা। এরপরে প্রশ্ন 7 দাগের কী বলছে দেখে নিই, নিচের প্রশ্নটির উত্তর দাও। 7.1 প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করে। এখানেও আর ছবি আঁকতে বলেছে। কী কী বলেছে দেখো, কতে বলা হয়েছে ক্রোমাটিড, খতে মেরু অঞ্চল, গতে সেন্ট্রোমিয়ার আর ঘতে বেমতন্তু। দেখো এই ছবিটাও তুমি ভালো করে এইভাবে, ছবিটা বইতে আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, দেখে নাও বইটা, ছবিটা দেখে নাও ভালো করে, এইভাবে সুন্দর করে তুমি ছবিটা আঁকবে। দেখো সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, মেরু, বেমতন্তু, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে মাইটোসিস কোষের বিভাজন মেটাফেজ দশার চিত্র। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তুমি ভালো করে পরিষ্কার করে ছবিটা আঁকবে। এটা যেহেতু বইয়ের ছবি, বই থেকে করা হয়েছে, তোমরা এইভাবে সুন্দর করে ছবিটা আঁকে ফেলবে। ছবিটা আঁকতে পারলেই নাম্বার আছে 5 মার্কের। পরে প্রশ্ন দেখে নিই কী বলেছে, একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে, আর জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রণ হয় তা বিশ্লেষণ করো। দেখো এর উত্তর প্রথমে এইভাবে লিখবে, একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে তা ক্যান্সার সৃষ্টি হতে পারে। 1 বৃদ্ধি, মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিকভাবে বেজির দেহে বিভিন্ন বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটে। 2 প্রজনন, নিম্ন শ্রেণী জীবদেহে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয় এবং জীবের বংশবিস্তার ঘটে। 3 ক্ষয়পূরণ, মাইটোসিস বিভাজনের দ্বারা জীবদেহে নতুন কোষ সৃষ্টি হয়, যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা পুরাতন কোষের প্রতিস্থাপন ঘটে এবং জীবদেহের ক্ষতস্থান নিরাময় ঘটে। যেমন আমাদের ত্বকে কোথাও কেটে গেলে সেই কাটা জায়গার চারপাশে কোষগুলি বিভাজিত হয়ে সেই ক্ষয়পূরণ করে। বুঝতে পেরেছো? তার 7.2 যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার চলে আসছি 7.3 প্রশ্ন, শেষ কোশ্চেন। কি বলছি দেখে নাও, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের বড় হাতের ওয়াই বড় হাতের আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর সংক্রায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। তারপর কি বলেছে, এই সংক্রান্ত থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। দেখো একটা বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছে বড় হাতের ওয়াই সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, এটা সংক্রায়নের ফলাফল F2 জন্য চেকার বোর্ড। দেখো চেকার বোর্ডটা ভালো করে দেখে নাও, এটা বইতে আছে, তোমরা বইতেও দেখতে পারো, নাহলে এখান থেকেও সুন্দর করে এইভাবে ছবিটা তুলে নিতে পারো। এইভাবে চেকার বোর্ডটা তোমাকে দেখাতে হবে সুন্দর করে।
দেখে নাও চোকার বোর্ডটা এইভাবে সুন্দর লিখতে হবে। বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ, বিশুদ্ধ সবুজ পঞ্চুতে বীজ, বড় হাতের ওয়াই, তারপরে বড় হাতের ওয়াই বড় হাতে আর, এখানে ছোট ওয়াই ছোট হাতের আর, এটা মিলে হয়ে গেল বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর, শঙ্কর হলুদ গোলাকার বীজ, এইভাবে পরপর করে কন্যা হলো। এবং নিচে দেখো স্ত্রীকে ম্যাট, এইভাবে করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে বা এইভাবে লিখে ফেলবে, ঘরটা তৈরি করবে। ব্যাস, এবার লিখবে এই সংক্রান্ত থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় সেটি হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। সূত্রটি কি? সূত্রটি হলো কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত এক জোড়া ভিন্নধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত এক জোড়া বিপরীতধর্মী অ্যালিলের বংশানুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে। অর্থাৎ গ্যামেট গঠনকালে প্রতি জোড়া অ্যালিল পরস্পর থেকে শুধু যে পৃথক হয় প্রথম সূত্র থেকে জ্ঞাত তাই নয়, প্রতিটি অ্যালিল অপর কোনো অ্যালিল জোড়ার যে কোনো একটির সঙ্গে স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চালিত হয়। বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটাল তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন ছিল এবং সঙ্গে উত্তরগুলো করে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।